আজ থেকে ৪০ বছর আগে আপনি যদি উইপ্রো কোম্পানিতে ১০,০০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই ১০,০০০ টাকা হয়ে যেত ৭০০ কোটি টাকা। আর যদি ১,০০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই ১,০০০ টাকা হয়ে যেত ৭০ কোটি টাকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই শেয়ার বাজার আসলে কি জিনিস, এটা কিভাবে কাজ করে। মনে করুন একটা গ্রাম, যে গ্রামে রয়েছে সাধারণ মানুষ, দায়িত্বপ্রাপ্ত মেম্বার, চেয়ারম্যান, ব্যবসা প্রতিষ্ঠান অথবা দোকানপাট। এখন ওই গ্রামের জনগণের মধ্য থেকে একজন সাধারণ মানুষ চিন্তা করলো সে নতুন একটা ব্যবসা করবে, অথবা তার আগের পুরাতন ব্যবসাটাকে আরো বড় করবে, কিন্তু এই জন্য তার অনেক টাকার দরকার। যদি ১ লক্ষ অথবা ২ লক্ষ টাকা হতো, তাহলে সে টাকা লোন অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার চেয়ে নেওয়া যেত। কিন্তু মনে করুন ওই লোকটার ১০০ কোটি টাকা দরকার। এখন সে এই টাকা কোথায় পাবে? এখন মনে করুন সে ওই গ্রামের চেয়ারম্যানের কাছে গেল এবং সে বলল যে আমার একটা ব্যবসা করার জন্য ১০০ কোটি টাকার দরকার। এখন আপনি গ্রামের সাধারণ মানুষকে ঘোষণা করে দিন যে আমি অমুক, এই হচ্ছে আমার ব্যবসা এবং আমার এই ব্যবসা করার জন্য আমার ১০০ কোটি টাকার দরকার। এখন কে কে আমাকে এই টাকা দিতে পারবে, আপনি গ্রামের মানুষকে এটা ঘোষণা করে দিন। এখন মনে করুন সেই চেয়ারম্যান ব্যবসায়ীর অনুরোধ অনুযায়ী জনগণকে ঘোষণা করে দিল। এখন এই অবস্থায় ওই গ্রামের জনগণের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি উঠে এসে বলে যে আমি ৫০ কোটি টাকা দিতে রাজি আছি, এখন সেই ব্যক্তি যেহেতু ওই ব্যবসায়ীকে ১০০ কোটি টাকার মধ্যে ৫০ কোটি টাকা সে একা নিজেই দিচ্ছে, তাহলে সে এই ব্যবসাটার অর্ধেকের মালিক হবে। কেননা ব্যবসাটার মোট মূলধন ১০০ কোটি টাকা, সেখানে ৫০ কোটি টাকা সে একা নিজেই দিচ্ছে। অতএব মোট ব্যবসার যতটুকু লাভ হবে তার অর্ধেক সে পাবে এবং যতটুকু লস হবে তার অর্ধেক সে বহন করবে। একইভাবে গ্রামের অন্যান্য লোকজনদের মধ্যে থেকে যদি কেউ ১০ টাকাও বিনিয়োগ করে, তাহলে ঠিক সেই ১০ টাকার জন্য যত টাকা লাভ হবে সেই লাভের পরিমাণও সে পাবে এবং যতটুকু লস হবে সেই লসের পরিমাণও সে পাবে। এটা শুধুমাত্রই একটা উদাহরণ, বিষয়টাকে বোঝানোর জন্য। এখন এই উদাহরণে গল্পের চেয়ারম্যান যেহেতু সাধারণ জনগণ এবং ব্যবসায়ীর মধ্যস্থতাকারী অথবা মিডলম্যান হিসাবে কাজ করতেছে, এই চেয়ারম্যানকেই বলা হবে শেয়ার বাজার অথবা ইংরেজিতে স্টক মার্কেট। এবার বোঝার চেষ্টা করা যাক যে শেয়ার বাজার কিভাবে কাজ করে। মনে করুন একটা কফি কোম্পানি, যারা চিন্তা করলো তারা পুরো দেশ জুড়ে ব্যবসা করবে, এজন্য তাদের অনেক টাকার মূলধন দরকার। মনে করুন তাদেরও ১০০ কোটি টাকার দরকার। এই জন্য তাদেরকে প্রথমে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হতে হবে, যেহেতু জনগণের কাছ থেকে এই মূলধনটা তারা নিতে চাচ্ছে। প্রথমের উদাহরণের মতো শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার মানে হলো সেই চেয়ারম্যানকে তার ব্যবসা সম্পর্কে অবহিত করবে এবং চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নেবে। শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের ব্যবসায়ের আইডিয়াটা জনগণের কাছে ব্যাখ্যা করবে। তারা কি ব্যবসা করতে যাচ্ছে, কিভাবে করবে, কবে শুরু করবে, বিস্তারিত ব্যাখ্যা জনগণের কাছে প্রদান করবে। এখন জনগণের মধ্য থেকে যারা মনে করবে যে ব্যবসার আইডিয়াটা দারুণ এবং এই ব্যবসাটা ভবিষ্যতে লাভবান হবে, তারা এই ব্যবসাতে টাকা বিনিয়োগ করবে। আর যারা মনে করবে যে না, ব্যবসাটার আইডিয়া দারুণ না, এই ব্যবসাটা ভবিষ্যতে লাভবান হতে পারবে না, তারা বিনিয়োগ করবে না। এখন যারা বিনিয়োগ করেছে, শুরুতে মনে করেছে যে ব্যবসাটা লাভবান হবে, কোম্পানির কাছ থেকে সরাসরি নিজেরা শেয়ার ক্রয় করেছে, এই ব্যাপারটাকে বলা হয় আইপিও। আইপিও মানে হচ্ছে কোম্পানির কাছ থেকে সরাসরি জনগণ যদি শেয়ার ক্রয় করে, সেটাকে আইপিও বলে। কোনো কোম্পানিতে টাকা বিনিয়োগ করা অথবা শেয়ার কিনা কথাটার মানে হচ্ছে পুরো কোম্পানির মোট মূলধনের ছোট্ট একটা অংশের মালিক হওয়া। মানে একটা কোম্পানির যদি মোট মূলধন হয় ১০০ কোটি টাকা, আর আপনি যদি ১ কোটি টাকার শেয়ার কিনে থাকেন, তাহলে ১০০ ভাগের ১ ভাগ শেয়ারের মালিক আপনি। মানে এই ১ ভাগ শেয়ারের জন্য যতটুকু পরিমাণ লাভ হবে এবং যতটুকু পরিমাণ লস হবে সেটা আপনি বহন করবেন। মনে করুন কফি কোম্পানি জনগণের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এবং সে দারুণ ব্যবসা করতেছে, ব্যবসায় যথেষ্ট লাভ কামাচ্ছে।
এখন এই অবস্থায় যারা আইপিওতে ওই কফি কোম্পানির শেয়ার কিনতে পারেনি অথবা ওই সময় শেয়ার কিনতে আগ্রহী ছিল না, তারাও এখন আগ্রহী হয়ে পড়বে, কারণ কোম্পানিটা যে এখন লাভবান হচ্ছে। কিন্তু আগ্রহী হলেও কি লাভ? সেই কফি কোম্পানিটার দরকার ছিল 100 কোটি টাকা, যা তারা ইতিমধ্যে পেয়ে গেছে। এখন আর তাদের কোনো টাকার দরকার নেই। এখন এই অবস্থায় যেসব লোক নতুন করে সেই কফি কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী অথবা সেই কফি কোম্পানির শেয়ার ক্রয় করতে আগ্রহী, তারা কিভাবে শেয়ার ক্রয় করবে? তারা শেয়ার ক্রয় করবে তাদের কাছ থেকে যারা আইপিওতে শেয়ার ক্রয় করেছিল। আর এই ব্যাপারটাকেই বলে সেকেন্ডারি মার্কেট। মানে আইপিওতে, মানে প্রাইমারি মার্কেটে যারা শেয়ার ক্রয় করেছিল তাদের কাছ থেকে যদি নতুন করে কেউ শেয়ার ক্রয় করে, তাহলে সেই ব্যাপারটাকে সেকেন্ডারি মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয়ে অন্তর্ভুক্ত করা হয়। এখন মনে করুন আপনি আইপিওতে 1,000 টাকার শেয়ার কিনেছেন। এখন আপনার কাছে আগের কেনা 1,000 টাকার শেয়ার আছে। এখন কেউ যদি আপনার কাছ থেকে সেই 1,000 টাকার শেয়ার সে নিজে ক্রয় করতে চায়, কারণ সে আইপিওতে শেয়ার ক্রয় করতে পারেনি, এখন সে আপনার কাছ থেকে ক্রয় করতে চায়, তাহলে আপনি সেই ব্যক্তিকে আপনার 1,000 টাকার শেয়ার কি 1,000 টাকায় বিক্রি করে দিবেন? উত্তর হচ্ছে না, আপনি চাইবেন কিছুটা লাভ করতে। ধরুন আপনি 1,000 টাকার শেয়ার 1,500 টাকায় বিক্রি করলেন এবং 500 টাকা লাভ করলেন। এইভাবে আরও যত ব্যক্তিরা এসে আপনার কাছ থেকে শেয়ার কিনতে চাইবে, আপনি তখন দাম আরও বেশি বাড়িয়ে দিবেন। আপনি যখন দেখবেন যত বেশি লোক সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনতে আগ্রহী অথবা শেয়ার কিনতে চায়, আপনি ঠিক শেয়ারের দাম ততটাই বৃদ্ধি করে দিবেন। এভাবেই কোনো কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। এখন আসি বিপরীতে, কোম্পানি যদি ব্যবসা করে লাভবান হতে না পারতো, তখন সেই কোম্পানির শেয়ার কেউই কিনতে আগ্রহ প্রকাশ করতো না, কারণ কোম্পানিটি একটি লাভবান কোম্পানি না। অতএব আইপিওতে যারা শেয়ার কিনেছিল, ইতিমধ্যে যাদের কাছে শেয়ার কিনা আছে, তাদের শেয়ারের দাম তখন কমে যেত। 1,000 টাকার শেয়ার তখন তারা 800 টাকা বিক্রি করতেও প্রস্তুত থাকতো, কারণ এই শেয়ার কেউ কিনতেছে না। এভাবেই শেয়ার বাজারে কোম্পানির খারাপ পারফরমেন্সের কারণে লসের ভাগীদার হতে হয়। শেয়ার বাজারে 10 টাকা দিয়েও একটা শেয়ার কিনা যায়। অতএব শেয়ার বাজারে প্রবেশ করতে খুব বেশি আহামরি টাকার প্রয়োজন হয় তা কিন্তু না। শেয়ার বাজারে ধনবান হতে দরকার সময় আর ধৈর্যের। বিষয়টা একটা গাছের উদাহরণের মতো। মনে করুন আপনি একটা গাছ লাগিয়েছেন, আর গাছটাকে যদি আপনি না কাটেন, তাহলে দিন দিন এই গাছটা বড় হতে থাকবে। বড় হতে 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 একসময় সে গাছটা অনেক বড় হয়ে যাবে। মনে করুন আজ থেকে 40 বছর আগে আপনি ছাত্র ছিলেন এবং আপনার অনেক কষ্টে জোগানো 10,000 টাকা আপনি উইপ্রো কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, এবং সেই বিনিয়োগ করা 10,000 টাকার শেয়ারগুলি আজ পর্যন্ত বিক্রি করেননি। ঠিক উদাহরণের গাছটা না কাটার মতো। তাহলে আজ 2024 সালে আপনি সেই 10,000 টাকার শেয়ারগুলি 700 কোটি টাকা বিক্রি করতে পারতেন। তার মানে হচ্ছে আপনি 700 কোটি টাকার মালিক থাকতেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সবাই কেন শেয়ার বাজার থেকে ধনী হয়ে যাচ্ছে না? উত্তরটা খুবই সহজ। মনে করুন আপনার দশম শ্রেণীর ক্লাসের 5 জন বন্ধু একসাথে আপনার কাছে আসলো এবং এরা 5 জনই নতুন ব্যবসা শুরু করেছে, অথবা এদের আগের ব্যবসাটা বড় করার জন্য অনেক টাকার দরকার। এখন সবাই আলাদা আলাদাভাবে আপনার কাছে 1 লক্ষ করে টাকা চাইলো, কিন্তু আপনার কাছে 5 জনকে দেওয়ার জন্য 5 লক্ষ টাকা নেই। আপনার কাছে শুধু 1 লক্ষ টাকাই আছে। তো আপনি চাইলেও এই 5 জনকে টাকা দিতে পারবেন না, আপনি যে কোনো একজনকে টাকা দিতে পারবেন। এখন এই অবস্থায় আপনি কাকে টাকাটা দেবেন? আপনি নিশ্চয়ই তাকে টাকাটা দেবেন যার সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানেন, যার সম্পর্কে আপনি সবচেয়ে বেশি জানেন, এবং যার সম্পর্কে আপনি জানেন যে তার ভালো জ্ঞান বুদ্ধি আছে একটা ব্যবসা চালানোর জন্য। যাকে টাকাটা দিলে আপনার বেশি লাভ হবে, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, তাকেই আপনি টাকাটা দিবেন। ঠিক এমনটাই আপনাকে শেয়ার বাজারেও করতে হবে। হাজারো কোম্পানির মাঝখান থেকে আপনাকে রিসার্চ করে খুঁজে বের করে নিতে হবে যে কোন কোম্পানির শেয়ার আপনি ক্রয় করবেন এবং কোন কোম্পানির শেয়ার ক্রয় করবেন না। এবার আসুন আপনি কিভাবে এই কোম্পানিগুলো রিসার্চ করবেন এবং কোথা থেকে শিখবেন যে কিভাবে কোম্পানির রিসার্চ করতে হয়। সবচেয়ে সহজ উত্তরটা হচ্ছে আমি মঈন উদ্দিন ভূঁইয়া। পরবর্তী ভিডিও থেকে
সহজ এবং সাবলীল ভাষায় বিভিন্ন উদাহরণের সাথে 30টা ভিডিওর একটা ফ্রি কোর্স এই চ্যানেলে আপলোড করতে যাচ্ছি। এই 30টা ভিডিও কভার করবে শেয়ার মার্কেটের শুরু থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যাই হোক, পরবর্তী কয়েকদিনের ভিতরেই সেই কোর্সের প্রথম ভিডিওটা আপলোড হতে যাচ্ছে। সেই ভিডিওর টপিক থাকবে কোনো কোম্পানির মার্কেট ক্যাপিটাল বলতে কি বোঝায়, পিই রেশিও কি এবং ডিভিডেন্ড কি।